আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি, ফারজান আক্তার মুন্নি। আজকের ক্লাস আমরা পড়ব ইংলিশ ফর টুডে। তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটি রয়েছে, এটির যে কন্টেন্টস মানে তোমাদের যে সূচিপত্র, সেখানে দেখো আমাদের জন্য ইউনিট আছে মোট 11টি। এর মধ্যে আজকে আমরা প্রথম ইউনিটটি পড়ব। প্রথম ইউনিটে আছে আ গ্লিমস অফ আওয়ার কালচার। ইউনিট 1-এ আমাদের জন্য বলা হচ্ছে যে আ গ্লিমস অফ আওয়ার কালচার, এটা সম্পর্কে হচ্ছে এই ইউনিটটি হবে। তো গ্লিমস এই কথাটার অর্থ কি? গ্লিমস শব্দটির অর্থ হচ্ছে এক নজরে দেখা। তাহলে এক নজরে আমরা কি দেখব? এক নজরে হচ্ছে আমরা দেখব আমাদের কালচার সম্পর্কে। প্রথমেই এখানে এই ছবিটির দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি বাঁশি দেওয়া আছে, তারপরে একতারা, এবং এখানে আমরা কিছু পিঠা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। আর এখানে একটা ছবি দেওয়া আছে যেটি হচ্ছে নকশি কাঁথা। নকশি কাঁথা তো আমরা সকলেই চিনি, তাই না? তো এই যে এই ছবিগুলো, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। তারপরে দেখো তোমাদের জন্য বলা হচ্ছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু। এই যে এই ইউনিটটা পড়ার পরে আমরা সক্ষম হব কি কি বুঝতে? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং। আমরা পড়তে পারবো এবং বুঝতে পারবো এই টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, রিডিং পড়ার মাধ্যমে। ইনফার মিনিং ফ্রম কনটেক্সট, আমরা মিনিংটা বুঝতে পারবো কনটেক্সটটা আসলে কি বলছে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, আমরা প্রশ্ন করতে পারবো এবং উত্তরও দিতে পারবো। রাইট আনসার্স টু কোয়েশ্চেন্স, রাইট শর্ট কম্পোজিশনস, এবং আমরা ছোট রচনা বা প্রবন্ধ লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখো লেসন 1 ফোক সং। লেসন 1-এ আমাদের জন্য আছে ফোক সং মানে লোকসঙ্গীত। মানুষের মুখে মুখে মানে দীর্ঘদিন যাবৎ মানুষের মুখে মুখে চলে আসা যেই গান, সেগুলোকে বলা হচ্ছে লোকসঙ্গীত। তো এই যে এখানে 4টা স্ট্যাম্পের ছবি দেওয়া আছে, এগুলো কি? আ সেট অফ 4 স্ট্যাম্পস ইস্যুড অন 21st July 2011 on traditional musical instruments of Bangladesh. বাংলাদেশের যে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বিষয়ক কি প্রকাশিত হয়েছে? 4টা ডাক টিকিটের ছবি এখানে প্রকাশিত হয়েছে। কবে? 21 জুলাই 2011। তো 2011 সালে এখানে 21 জুলাই 4টা স্ট্যাম্পের ছবি মানে 4টা ডাক টিকিটের একটি সেট প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো কিওয়ার্ডস মানে মূল শব্দ। পিপলস মিউজিক মানে জনমানুষের গান, মানে মানুষের জন্য, সাধারণ মানুষের যে গান, সেটাকে বলা হচ্ছে পিপলস মিউজিক। ওরাল ট্র্যাডিশন, মুখে মুখে চলে আসা যে ঐতিহ্য, সেটাকে বলা হচ্ছে ওরাল ট্র্যাডিশন। সেলফ এক্সপ্রেশন মানে আত্ম অভিব্যক্তি, নিজের ভিতরের যে বিষয়গুলো সেগুলোকে এক্সপ্রেস করা, সেলফ এক্সপ্রেশন। ইনস্ট্রুমেন্টস বাদ্যযন্ত্র। মাইগ্রেশন মানে হচ্ছে অভিবাসন। ঠিক আছে, তারপরে ওয়ার্ক ইন পেয়ার্স, এগুলো হচ্ছে তোমরা নিজেরা করবে। যেমন হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ লিসন টু ইন ইয়োর ডেইলি লাইফ, মানে তুমি কোন ধরনের গান তোমার প্রাত্যহিক জীবনে মানে প্রতিদিনকার জীবনে তুমি শুনো। আর দে রিলেটেড টু ইয়োর ফ্যামিলি ট্রেডিশনস অর কালচার, এগুলো কি তোমার পরিবারের ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কযুক্ত? তারপরে 2 নাম্বার, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম, তুমি কি মনে করো যে মিউজিক সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে কিভাবে? ডাজ ইট স্টে দ্য সেম, এটা কি একই আছে? অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইলস, অথবা এটা কি মানুষের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে গিয়েছে? তারপরে 3, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট ইট, তুমি কি মনে করো যে যে কোনো ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস মানে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তুমি দেখেছো বা শুনেছো, মানে এর সম্পর্কে? হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, মানে কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এগুলো তৈরি হয়েছে বলে তুমি মনে করো? হোয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ অর সিটিস। তো এইখানে আমাদের জন্য ওয়ার্ক ইন পেয়ার্স, যেগুলো তোমরা জোড়ায় জোড়ায়
কাজ করবে। 4টা কোয়েশ্চেন দেওয়া আছে। এখন আমরা চলে যাব আমাদের মূল টেক্সটে। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। বলছে যে এই টেক্সটটা পড়ো এবং নিচে দেওয়া মানে নিচে হয়তো আমাদের জন্য এই যে কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে, এগুলোর উত্তর করার জন্য। দেখো, পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক। মানুষের যে গান মানে সাধারণ মানুষের যে গান, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, এগুলো হচ্ছে লোকসঙ্গীত হিসেবে পরিচিত। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস। এখানে বলছে যে মানুষের যে গান সেটা পরিচয় মানে কি হিসেবে পরিচিত, সেটা হচ্ছে লোকসঙ্গীত হিসেবে পরিচিত। তো এগুলো হচ্ছে এমন এক ধরনের গান যেগুলো কি দিয়ে গঠিত হয়, কনসিস্ট অফ তার মানে হচ্ছে গঠিত হয় কি দিয়ে, টিউনস মানে হচ্ছে সুর, তারপরে লিরিক্স কথা, অ্যান্ড নলেজ এবং জ্ঞানের দ্বারা, পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস মানে এগুলো হচ্ছে এই যে এই সুর, তারপরে হচ্ছে কথা, তারপরে জ্ঞান, এইগুলো প্রজন্মের পর প্রজন্ম কিভাবে পাস্ট হচ্ছে, ওরালি মানে মৌখিকভাবে প্রচলিত হয়ে এসেছে। লোকসঙ্গীত বা মানুষের গান হলো এমন এক ধরনের গান যেগুলো গঠিত হয় সুর, কথা, জ্ঞান এর মাধ্যমে, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম মানুষে মানে মৌখিকভাবে প্রচলিত হয়ে এসেছে। Over time, this music has evolved closely tied to the way people live. Over time মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, this music has evolved, এই সঙ্গীত মানুষের কি হয়েছে, মানুষের সঙ্গে মানে মিলিয়ে গিয়েছে, ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ মানে মানুষের জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে এই মিউজিকগুলোও পরিবর্তন হয়ে গিয়েছে। আওয়ার এগ্রিকালচার আমাদের যেই কৃষি, ফুড খাদ্য, ইকোলজি আমাদের যেই ধরো হচ্ছে প্রকৃতি বা বাস্তু সংস্থান, সিজনস ঋতু, এবং রিচুয়ালস আমাদের যেই রিচুয়ালস গুলো রয়েছে মানে আমাদের যে বিভিন্ন আচার অনুষ্ঠানগুলো রয়েছে, আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস, এই সবগুলো হচ্ছে আমাদের এই গানগুলোতে প্রতিফলিত হয়। ঠিক আছে, তো এখানে মূল কথা হচ্ছে কি, সময়ের সঙ্গে সঙ্গে এই সঙ্গীতগুলো মানুষের জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়েছে। এখন এই গানগুলোতে আসলে কিসের প্রতিফলন ঘটে, আমাদের কৃষি, আমাদের খাদ্য, আমাদের যে ইকোলজি যে আমাদের যে প্রকৃতি, তারপর হচ্ছে আমাদের যে সিজনস আমাদের যেই ঋতু, তারপর হচ্ছে রিচুয়ালস আমাদের যে আচার অনুষ্ঠান, এই সব কিছুর মধ্য দিয়ে এই গানগুলো কি প্রতিফলন হয়, সবকিছু এই গানের মধ্যে প্রতিফলিত হয়। তারপর দেখো, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of Hasan Raja all embody the self-expression of the people. এখানে কি কি গানের নাম পাচ্ছি আমরা, এখানে হচ্ছে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, তারপরে হচ্ছে লালন গীতি, পালা গান এবং হাসন রাজার যে গান, এই সব কিছু হচ্ছে এই যে অল এমবডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। সেলফ এক্সপ্রেশন মানে হচ্ছে মানুষের যেই অনুভূতি এবং আত্মপ্রকাশের প্রকাশ। অল এমবডি সকল কিছু কি মানে প্রকাশ করে, সাধারণ মানুষের যে অনুভূতি, সাধারণ মানুষের ভিতরের যে প্রকাশ, এগুলোকে এই গানগুলোর মাধ্যমে প্রকাশ ঘটিয়ে থাকে। As the landscape changes, যেহেতু আমাদের এই যে আমাদের যে এখানে প্রকৃতি বা পরিবেশ, এটা মানে সবসময় কি পরিবর্তন হয়েই যাচ্ছে, সবসময় এটা চেঞ্জেস এর মধ্যে আছে। তো as the landscape changes, the music shifts too. তো আমাদের পরিবেশ এবং প্রকৃতি যেহেতু পরিবর্তন হচ্ছে, তো আমাদের এই লোকসঙ্গীতেরও কি হচ্ছে, পরিবর্তন ঘটছে। এই জন্য বলা হচ্ছে যা দ্য মিউজিক শিফটস টু, মিউজিকটারও পরিবর্তন ঘটছে। ইন দ্য হিল ট্র্যাক্টস মানে পার্বত্য চট্টগ্রামে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য এথনিক কমিউনিটিস।
পার্বত্য চট্টগ্রামে একই উদ্দেশ্যের লোকসঙ্গীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় প্রকাশিত হয়। এই যে দেখো, পার্বত্য চট্টগ্রামে ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল, মানে নিয়মের একই নিয়মের মধ্যে বা একই ভাষায় এটা কি হয়, প্রকাশিত হয় ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ। ডাইভার্স মানে হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা, এটা প্রকাশিত হয়। In the hill tracts, পার্বত্য চট্টগ্রামে you encounter music with the same rule but expressed in the diverse language. মানে পার্বত্য চট্টগ্রামেও এই গানগুলো প্রকাশিত হয়, কিন্তু তাদের গানটা কিভাবে প্রকাশিত হয়, ডাইভার্স ল্যাঙ্গুয়েজে, মানে বিভিন্ন ভাষায়। যেহেতু তাদের ভাষাগুলো আমাদের থেকে আলাদা, তো এই জন্য বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষায় হচ্ছে এই লোকসঙ্গীতগুলো মানে একই উদ্দেশ্যে প্রকাশিত হয়। তারপরে দেখো, the instruments used for folk music are crafted from materials found in the surroundings. Animal skin, bamboo and calabash are common examples. তো এখানে বলছে যে এই যে ইনস্ট্রুমেন্টগুলো, বাদ্যযন্ত্রগুলো, এগুলো ব্যবহার হয়, মানে ফোক মিউজিকের জন্য যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার হচ্ছে, আর ক্রাফটেড মানে এগুলো হচ্ছে তৈরি হচ্ছে, কি দিয়ে তৈরি হচ্ছে, ফ্রম ম্যাটেরিয়ালস, ওইসব উপকরণ দিয়ে, ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, যেই উপকরণগুলো আমাদের চারপাশে খুঁজে পাওয়া যায়। তাহলে এগুলো কি কি, অ্যানিম্যাল স্কিন, পশুর চামড়া, ব্যাম্বো, বাঁশ, অ্যান্ড ক্যালাবাস। এই যে ক্যালাবাস, এটা নিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে যে আসলে এই জিনিসটা কি। ক্যালাবাস হচ্ছে লাউয়ের যে শক্ত খোসা, সেটা দিয়ে আমাদের এই যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে, যেগুলো লোকসঙ্গীতে ব্যবহার হচ্ছে, সেগুলো তৈরি হচ্ছে। তারপরে দেখো, the sounds they produce are deeply connected to the land they come from. এই যে এই বাদ্যযন্ত্রের সুর, এইগুলো হচ্ছে সেই এলাকার মাটি এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। The sounds they produce are deeply connected, মানে গভীরভাবে সম্পর্কযুক্ত, to the land they come from। ঠিক আছে, সেই এলাকার মাটি এবং প্রকৃতির সাথে এগুলো গভীরভাবে সম্পর্কযুক্ত। As people migrate to cities and villages transform, যেহেতু এখন মানুষ কি করছে, মানুষ এখন সবাই গ্রাম ছেড়ে শহরের দিকে যাচ্ছে, তো এই জন্য কি হচ্ছে, these traditional tunes are slowly fading মানে এগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কি কারণে, কারণ মানুষ হচ্ছে গ্রাম থেকে এখন শহরের দিকে চলে যাচ্ছে, শহরমুখী হয়ে যাচ্ছে, ফলে মানুষের জীবনধারা এক ধরনের পরিবর্তন চলে আসছে, ফলে এই গানগুলোও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। However, যাই হোক, folk music still finds its place in mainstream films and music albums. যাই হোক, এই ফোক মিউজিকগুলো এখনো খুঁজে পাওয়া যায় কোথায়, মেইন স্ট্রিম ফিল্মস মানে হচ্ছে মূল ধারার যে চলচ্চিত্রগুলো, মানে বাণিজ্যিক যে ছবিগুলো, যেগুলো জনপ্রিয়, মানে মানুষ, সাধারণ মানুষের ছবি, এবং এগুলো খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে মূল ধারার ছবি এবং মিউজিক অ্যালবাম। ওইগুলোতে আমরা মানে কোন গানগুলোকে খুঁজে পাই, ফোক মিউজিককে। তারপর দেখো, দ্য ফলোয়িং আর ট্রান্সলেশনস অফ আ হাসন রাজা সং অ্যান্ড আ ভাওয়াইয়া সং ফিচার্ড ইন দ্য ফিল্ম আশিয়া ডিরেক্টেড বাই ফতেহ লোহানি। এরপর বলছে যে এখানে ফতেহ লোহানির একটা ছবি আশিয়া নামে, ওই ছবির মধ্যে কার গান রয়েছে, হাসন রাজার একটি গান এবং একটা ভাওয়াইয়া গান ব্যবহার হয়েছে, এবং ওই গানটারই একটা এখানে ট্রান্সলেট করা হয়েছে। এখানে একটা গান দেওয়া হয়েছে, দেখো ইংরেজি অনুবাদ করা হয়েছে আর কি। গানটা খুবই পরিচিত, তোমরা সবাই জানো। এই যে দেখো, ট্রান্সলেশন অফ হাসন রাজার সং, হাসন রাজার গান, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার। ওই যে ওই গানটা, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা না আমার। ওই যে এই গানটা, এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো এই গানেরই হচ্ছে ইংরেজি অনুবাদ এখানে দেওয়া আছে। তো ঠিক আছে, আমরা এই টেক্সটটা পড়ে নিলাম। এখন আমাদের জন্য কি দেওয়া আছে দেখো, লিসেন টু দ্য ভাওয়াইয়া সং অন দ্য ইন্টারনেট অ্যাজ ফিচার্ড ইন দ্য ফিল্ম আশিয়া and sung by Mustafa Jaman Abbasi and Ferdowsi Rahman.
বলছে যে ভাওয়াইয়া সং ইন্টারনেট থেকে খুঁজে মানে শুনে নিতে অ্যাজ ফিচার্ড ইন দ্য ফিল্ম আশিয়া। আশিয়া ছবিতে যে গানটা আসলে গাওয়া হয়েছে এবং এই গানটা আশিয়া ছবিতে যে গানগুলো ব্যবহার হয়েছে এবং গাওয়া হয়েছে কাদের মাধ্যমে? মুস্তফা জামান আব্বাসী এবং ফেরদৌসী রহমানের গলায়। তো এইখানে দেখো কোয়েশ্চেন্স দেওয়া আছে। হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরাস মেনশনড ইন দ্য পেসেজ। এখানে হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরাস, বাংলাদেশি ফোক মিউজিকের যে ধারাটা সেটার আসলে কোন মানে গানের বা এই পেসেজের মধ্যে কোন লোকসঙ্গীতের এক্সাম্পল গুলো ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো 2 নাম্বার কোয়েশ্চেন, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। মানে ফোক মিউজিক আমাদের এই যে প্রকৃতি এবং আমাদের যে ভূমি এগুলোর সাথে সম্পর্কযুক্ত, বা এই ইনস্ট্রুমেন্ট গুলো আসলে কিভাবে ব্যবহার মানে কানেক্টেড, এই ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের প্রকৃতির সাথে বা আমাদের চারপাশের সাথে এই ইনস্ট্রুমেন্ট গুলো কিভাবে কানেক্টেড। হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজে চেঞ্জেস। কি ঘটছে, মানুষ যে সিটি থেকে মানে ভিলেজ থেকে সিটিজের দিকে মানে শহরের দিকে মুভ করছে, তো আমাদের এই ফোক মিউজিকের ক্ষেত্রে আসলে কি পরিবর্তন ঘটছে। তারপরে দেখো, হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন। এটার ডিক্লাইন মানে এটা আস্তে আস্তে কি ক্ষয় হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, তারপরেও কিভাবে বাংলা মানে এখনো মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো, মূলধারার যে মিডিয়া, সেখানে ফোক সং গুলো আসলে কিভাবে ব্যবহার করা হচ্ছে বা প্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের জন্য 4টা প্রশ্ন দেওয়া আছে। তারপরে দেখো সি, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিক। বলছে যে তোমরা গ্রুপ করে ডিসকাস করো এবং এই নিচের যে টপিকটা দেওয়া আছে সেটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো। তো এখানে মূলত বলা হচ্ছে যে ফোক মিউজিকটা বছরের পর বছর বা দীর্ঘদিন যাবৎ কিভাবে পরিবর্তন হয়ে আসছে এবং এটার কি গুরুত্ব আমাদের প্রতিদিনকার জীবনে এবং আমাদের সংস্কৃতিতে, বর্তমানে এটার আসলে কি গুরুত্ব সেটা সম্পর্কে জানতে চেয়েছে। এখন ডি, the following sentences describe the life of Hasan Raja but are not in the correct order. Rearrange them to form a meaningful passage. বলছে যে এখানে হাসন রাজা সম্পর্কে কিছু লাইন দেওয়া আছে কিন্তু এগুলো কি কারেক্ট অর্ডারে নেই, মানে এটার ফর্মটা ঠিক নেই, উল্টাপাল্টা করে লাইন দেওয়া আছে, এটাকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে আমাদের কি কি করতে হবে, লাইনগুলোকে ঠিক করতে হবে। তো চলো আমরা হচ্ছে এই পুরোটা পেজে আগে পড়ি, তারপর দেখি আসলে কোনটার পর কোনটা হবে। His unique style of music filled with emotion and devotion made him one of the most prominent figures in Bengali folk culture. He was born on 21st December 1854 in Teghoria village of Lakhonstri, Porogona, now Sonamganj, to a Bengali Muslim Jomidar family. He established schools and religious centers like mosques, and he is said to have been widely engaged in charities within his immediate communities. Raja's songs are collected in books Hasan Udash and Shaukin Bahar. Dewan Hasan Raja Chowdhury, simply known as Hasan Raja, who was Bengali mystic poet and songwriter. Today, a museum in Sylhet is dedicated to preserving his memory and contributions. Hasan Raja died on 6 December 1922. Despite his riches, he felt a deep connection with the common people. ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের হাসন রাজার সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে এর মধ্যে ই নাম্বারটা প্রথমে হবে যে দেওয়ান হাসন রাজা চৌধুরী, এখানে ওনার পুরো নামটা ব্যবহার করা হয়েছে। দেওয়ান হাসন রাজা চৌধুরী, সিম্পলি নোন অ্যাজ হাসন রাজা, তিনি সাধারণভাবে কি হিসেবে পরিচিত, তিনি হাসন রাজা নামে পরিচিত। তিনি হচ্ছেন কি হো ওয়াজ বেঙ্গলি মেস্টিক পয়েট, মেস্টিক মানে হচ্ছে মরমী কবি অ্যান্ড সং রাইটার, মানে তিনি একজন গীতিকার, গান লিখেন এবং তিনি একজন মরমী কবি। তো মরমী কথাটির অর্থ কি? মরমী কথাটির অর্থ হচ্ছে
যিনি হচ্ছে মানুষের আত্মিক অনুভূতি নিয়ে গান বা কবিতা রচনা করে থাকেন, মানে আধ্যাত্মিক ভাবধারার অনুসারী একজন। এখানে হচ্ছে ই নাম্বারটা প্রথমে হবে, তারপরে হবে আমাদের বি। হি ওয়াজ বর্ন অন 21st ডিসেম্বর 1854। তিনি 1854 সালের 21 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। কোথায়? এই যে তিনি জন্মগ্রহণ করেছেন সুনামগঞ্জের, মানে যেটা হচ্ছে বর্তমানে সুনামগঞ্জ, কিন্তু আগে কি ছিল? আগে ছিল হচ্ছে লক্ষণশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে, যেটা এখন বর্তমানে সুনামগঞ্জ। তো কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন? টু আ বেঙ্গলি মুসলিম জমিদার ফ্যামিলি। তিনি একজন মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তারপরে হচ্ছে এইচ। Despite his riches, he felt a deep connection with the common people. ঠিক আছে, তিনি ধনী হওয়া সত্ত্বেও তিনি একটা ডিপ কানেকশন ফিল করতেন কমন মানুষদের সঙ্গে, মানে সাধারণ মানুষের সঙ্গে তিনি একটা গভীর সম্পর্ক অনুভব করতেন। তারপরে হচ্ছে সি। He established schools and religious centers like mosques, and he is said to have been widely engaged in charities within his immediate communities. ঠিক আছে, তো তিনি হচ্ছে বিদ্যালয়, মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠা করেছেন এবং নিজের মানুষের কল্যাণে বিভিন্ন দাতব্য কাজে নিয়োজিত ছিলেন। তো দাতব্য কথাটির অর্থ কি? দাতব্য মানে হচ্ছে চ্যারিটি, যেটার ইংরেজি হচ্ছে চ্যারিটি। তো চ্যারিটি মানে হচ্ছে মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে সাহায্য করা, এক কথায় সমাজ সেবামূলক কাজ। তো এটাকে আমরা বলবো চ্যারিটি। তো তিনি আসলে এই ধরনের কাজগুলোতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের উত্তর হবে এ। His unique style of music filled with emotion and devotion made him one of the most prominent figures in Bengali folk culture. আবেগ এবং ভক্তিতে ভরপুর। ঠিক আছে, এই যে ইমোশন অ্যান্ড ডিভোশন মানে আবেগ এবং ভক্তিতে ভরপুর ছিল তার এই গানগুলো, এবং এগুলো তার নিজস্ব সঙ্গীত দ্বারা তাকে বাংলার লোকসংস্কৃতির অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত করেছে। হিজ ইউনিক স্টাইল মানে অন্যতম যেই স্টাইলগুলো আসলে অন্য কারোর সঙ্গে মিলে না, এগুলো হচ্ছে তার নিজস্ব সঙ্গীত ধারা। এইগুলো যেগুলো হচ্ছে পরিপূর্ণ ছিল কি দিয়ে? ইমোশন এবং ডিভোশন দিয়ে। তার যেই আবেগ এবং ভক্তি সেগুলো ভরপুর ছিল। এটাই হচ্ছে তাকে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিগার্স ইন বেঙ্গলি ফোক কালচার, তাকে বাংলার লোক সংস্কৃতির অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত করেছে। তারপরে এর পরে গেল হচ্ছে ডি। রাজা সংস আর কালেক্টেড ইন বুকস হাসন উদাস অ্যান্ড শৌখিন বাহার। তার এই গানগুলো কোথায় রয়েছে? হাসন উদাস এবং শৌখিন বাহার গ্রন্থে সংকলিত আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে জি। হাসান রাজা ডাইড অন 6 ডিসেম্বর 1922। তিনি মারা গিয়েছেন 1922 সালের 6 ডিসেম্বর। তারপরে বাকি আছে এফ। Today, a museum in Sylhet is dedicated to preserving his memory and contribution. বর্তমানে সিলেটে তার স্মৃতি এবং অবদান সংরক্ষণের জন্য একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা এতক্ষণ কি কি পেলাম? প্রথমে হবে ই, তারপরে হচ্ছে বি, তারপরে এইচ, তারপরে হচ্ছে সি, তারপরে এ, তারপর ডি, জি এবং এফ। এই তো এই ছিল আমাদের লেসন 1। আগামী ক্লাসে আমরা পড়বো লেসন 2। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা লেসনটি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আর তোমরা যদি আমার ভিডিওগুলো নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু